সমুদ্রের বটমে ইন্টারনেট কেবল যদি কোনো শার্ক কেটে দেয় তখন সেটি ঠিক করা হয় কিভাবে? এবং সবচেয়ে বড় কথা, এটি কিভাবে জানা যায় যে হাজার হাজার মাইলের সমুদ্রের মধ্যে কেবল কোথায় থেকে কাটা পড়েছে? এই ভিডিওটি এবং ইউটিউবের সমগ্র ট্রাফিক সমুদ্রের বটমে থাকা কেবলগুলির মাধ্যমে পরিচালিত হয়। এটি একটি ট্রাফিকের হাইওয়ে যা আমরা প্রতিদিন ব্যবহার করি কিন্তু দেখতে পাই না। বংকিউ এর এই ভিডিওতে আজ এই আন্ডারসি ইন্টারনেট কেবল নিয়েই আলোচনা করব। আন্ডারসি কেবলগুলির নেটওয়ার্ক এত বড় যে এটি সমস্ত মহাদেশকে সংযুক্ত করেছে। এই কেবলগুলি সর্বাধিক ৮,০০০ মিটার গভীরতায় স্থাপন করা হয়েছে, যেখানে প্রেসার প্রতি বর্গ ইঞ্চি প্রায় ৫,৩০০ কেজি। এটি এমন একটি প্রেসার যা মানুষের পায়ে সবচেয়ে ছোট আঙুলের ওপর একটি আফ্রিকান হাতির ওজন সমানভাবে চাপানো হয়। এই বিপুল প্রেসারেও আন্ডারসি কেবলের সবচেয়ে ছোট অংশ আজারবাইজান থেকে তুর্কমেনিস্তান পর্যন্ত ক্যাস্পিয়ান সাগরের নিচ দিয়ে গেছে। এর দৈর্ঘ্য প্রায় ৩০০ কিমি এবং সবচেয়ে বড় অংশ ৬,৬০০ কিমি লম্বা, যা মেরিয়া কেবল নামে পরিচিত। এটি আমেরিকার ভার্জিনিয়া বিচ থেকে শুরু হয়ে আটলান্টিক মহাসাগরের গভীরতা পেরিয়ে স্পেনের বিলবাওতে শেষ হয়। দুনিয়ার সমস্ত সমুদ্রের নিচে স্থাপন করা কেবলগুলির মোট দৈর্ঘ্য ১৪ লাখ কিলোমিটারেরও বেশি। এটি এত বেশি যে যদি এই কেবলগুলিকে আমাদের সোলার সিস্টেমের সমস্ত প্ল্যানেট এবং তাদের মুনের চারপাশে পেঁচানো হয়, তবুও অতিরিক্ত কেবল থেকে যাবে যা পৃথিবীকে আবার একবার ঘুরে আসতে পারে। এত লম্বা কেবল সমুদ্রের ৮,০০০ মিটার গভীরতায় স্থাপন করা কোনো সহজ কাজ নয়। মাত্র ১ কিলোমিটার সাবমেরিন কেবল স্থাপন করতে সর্বাধিক ২৫ লাখ মার্কিন ডলারের খরচ হয়। তাহলে আপনি নিজেই আন্দাজ করতে পারেন যে ১৪ লাখ কিলোমিটার কেবল স্থাপনে কত খরচ হয়েছে। তবে কেন এইসব কিছু করার প্রয়োজন হয়েছিল যখন বর্তমান যুগে স্যাটেলাইটের মাধ্যমে পুরো পৃথিবীকে ওয়্যারলেসভাবে কানেক্ট করা সম্ভব? আসলে দেখা যায় যে পুরো পৃথিবীতে ৪৯৩টি সাবমেরিন কেবল বিদ্যমান। প্রতিটি কেবল ৪,০০০ টেরাবিট ডেটা প্রতি সেকেন্ডে বহন করতে পারে। একে এমনভাবে বোঝা যায় যে মাত্র একটি কেবলে ৮ কোটি লোক একসাথে 4K মুভি স্ট্রিম করতে পারে এবং এমন ৪৯৩টি কেবল রয়েছে। এর বিপরীতে এই কাজটি স্যাটেলাইট করলে একটি স্যাটেলাইটে মাত্র ২৪,০০০ লোক একসাথে 4K মুভি দেখতে পারে। এখন মানুষের ডিমান্ড পূরণের জন্য আরও বেশি স্যাটেলাইট ইনস্টল করতে হবে, যার খরচও বেশি হবে এবং রক্ষণাবেক্ষণও হবে সাবমেরিন কেবলের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল এবং জটিল। আর যদি কোনো কারণে স্যাটেলাইটে বড় সমস্যা দেখা দেয়, তবে তা মেরামতে ৪০ কোটি মার্কিন ডলার খরচ হবে। এ কারণেই লাখ লাখ কিলোমিটার কেবল সমুদ্রের নিচে স্থাপন করা স্যাটেলাইট বা ওয়্যারলেস কানেক্টিভিটি থেকে সহজ। এই আন্ডারসি হাইওয়েতে প্রতি মুহূর্তে কোটি কোটি গিগাবাইট ডেটা প্রবাহিত হচ্ছে। এর মানে হল যে এই হাইওয়েও বেশ প্রশস্ত, কিন্তু আশ্চর্যজনকভাবে এই কেবলগুলি একটি সাধারণ গৃহস্থালির ফাইবার অপটিক কেবলের মতো পাতলা নয়, বরং একটি হোজ পাইপের মতো পুরু হলেও এর ভিতরের ফাইবার অপটিক কেবলটি চুলের মতো পাতলা। তাই প্রশ্ন উঠছে, এত পাতলা তারের মধ্যে দিয়ে এত বেশি ডেটা কিভাবে প্রেরণ করা যায়? এই চুলের মতো পাতলা তারটিকে ফাইবার অপটিকের কোর বলা হয়, যা গ্লাস বা প্লাস্টিক দিয়ে তৈরি। এর মধ্যে দিয়ে আলো প্রবাহিত হয়, যা ডেটাকে ছোট ছোট প্যাকেটের মাধ্যমে বহন করে। প্রথমে কম্পিউটারে বিদ্যমান ডেটাকে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে লাইট সিগন্যালে একটি ট্রান্সমিটার দ্বারা রূপান্তরিত করা হয়। ট্রান্সমিটার এই কাজ লেজার লাইট বা এলইডি এর মাধ্যমে করে। লাইট সিগন্যালটি পালসের আকারে ট্রান্সমিট বা প্রেরণ করা হয়, যার দুটি মাত্র পজিশন থাকে, 1 এবং 0। পালস যখন প্রেরণ হয় সেটি 1 বোঝায় এবং যখন কোনো পালস থাকে না তখন সেটি 0 বোঝায়। এই পালসগুলোকে একটি স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া কোরের কাজ, যার মধ্য দিয়ে আলো প্রবাহিত হয়। কোর একটি প্রধান অংশ যার মাধ্যমে আলো ভ্রমণ করে। এই কোরের বাইরে একটি স্তর থাকে যা ক্ল্যাডিং নামে পরিচিত। যদি আলো ক্ল্যাডিং ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে, তবে ক্ল্যাডিং তা কোরের মধ্যে ফিরে পাঠায়। এই প্রক্রিয়াটি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নামে পরিচিত। তবে দূরত্ব বেশি হওয়ায় এই আলোর সংকেত দুর্বল হয়ে যায়, যার জন্য প্রতি ১০০ কিলোমিটার অন্তর একটি রিপিটার লাগানো হয়, যা আলোর সংকেতকে বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কোর এবং ক্ল্যাডিংয়ের মধ্যে একটি লেয়ার লাগানো হয়, যেখানে ১০,০০০ ভোল্টের ডিসি কারেন্ট পাঠানো হয়, কারণ সমুদ্রের মধ্যে পাওয়ার সোর্স থাকে না। এই অ্যাম্প্লিফায়ারগুলিকে শক্তি সরবরাহ করতে কপার স্তরের মাধ্যমে কারেন্ট ব্যবহার করা হয়। ফাইবার অপটিক কেবল একাধিক সংকেত একসাথে প্রেরণের সক্ষমতা রাখে। এই প্রযুক্তিকে ওয়েভলেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা WDM বলা হয়, যেখানে বিভিন্ন রঙের আলো ফাইবার অপটিকের মাধ্যমে একসাথে প্রেরণ করা হয় এবং প্রতিটি রঙের আলো ভিন্ন ভিন্ন ডেটা প্যাকেট থাকে। যেমন আপনি জানেন, আলোর গতি প্রতি ঘন্টায় ১,০৭৯ মিলিয়ন কিলোমিটার হয়, অর্থাৎ এই ডেটা এক স্থান থেকে অন্য স্থানে আলোর গতিতে পলকের মধ্যে পৌঁছে যায়। হাজার হাজার কিলোমিটার দূরে পৌঁছানোর পর এই ডেটা
সফটওয়্যার বাফার ডিটেক্টরের সাহায্যে আবার বৈদ্যুতিক সংকেতে রূপান্তরিত হয় এবং তারপর কম্পিউটার বা মোবাইল ডিভাইস সেই সংকেতকে পুনরায় তৈরি করে গ্রাফিক্স বা অন্য যে কোনো ফর্মে প্রদর্শন করে। কোর ও ক্ল্যাডিং ছাড়াও এই সাবমেরিন কেবলটির মোটা হওয়ার কারণ হল এর উপরে আরও 7টি আলাদা আলাদা লেয়ার থাকে। এগুলির কাজ হল কেবলকে জলের প্রবল চাপ থেকে রক্ষা করা। কিন্তু তা সত্ত্বেও ভূমিকম্প, হাঙ্গর আক্রমণ এবং সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির উদ্গীরণ থেকে কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু সাবমেরিন কেবলের ক্ষতির সবচেয়ে বড় কারণ হল মাছ ধরার কার্যকলাপ। কিছু ভেসেল সমুদ্রের তলদেশে বাস করা মাছেদের ধরার জন্য ট্রল ডোর ব্যবহার করে, যা একটি রশি দিয়ে ভেসেলের সাথে সংযুক্ত থাকে। এই ট্রল ডোরটি সমুদ্রের তলদেশে টেনে নিয়ে যাওয়া হয় এবং মাছগুলো এতে আটকা পড়ে। যখন এই ট্রল ডোর ভুলবশত সাবমেরিন কেবলের ওপর ফেলে দেওয়া হয়, তখন টেনে নিয়ে যাওয়ার কারণে কেবলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন আপনার মনে হতে পারে, এত বিশাল এবং বিপুল সমুদ্রের তলদেশে যদি সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হয়, তবে সেটিকে কিভাবে মেরামত করা হয়? মেরামত করার আগে প্রথমে জানতে হবে হাজার হাজার কিলোমিটার কেবলের কোন অংশে ক্ষতি হয়েছে, তার লোকেশন পিন পয়েন্ট কিভাবে করা হয়। আজকাল আধুনিক সাবমেরিন কেবলগুলি 1 ইঞ্চি পুরু হয় এবং 1 কিলোমিটার তারের ওজন প্রায় 1400 কেজি, যা একটি সেডান গাড়ির সমান। সমুদ্রে ইনস্টলেশনের জন্য হাজার হাজার কিলোমিটার কেবল একক টুকরোয় তৈরি করা হয় এবং বিশেষ জাহাজের মাধ্যমে সমুদ্রের তলদেশে ইনস্টল করা হয়। সম্পূর্ণ গবেষণার পর যখন একটি নির্দিষ্ট এলাকা নির্বাচন করা হয়, তখন কেবলের বড় বড় রোলগুলি জাহাজে তুলে সেই স্থান পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং একটি বিশেষ রোবোটিক মেশিন ব্যবহার করা হয়, যা সমুদ্রের তলদেশে চলার সক্ষমতা রাখে। তারপর সেই যন্ত্র ব্যবহার করে 1 মিটার পর্যন্ত মাটি খোঁড়া হয় এবং সেই সাথে সেখানে কেবলটি বিছানো হয়। এটি একটি ধীরগতিতে চলা কাজ, যা অত্যন্ত সতর্কতার সাথে করা অত্যন্ত জরুরি। একটি হিসাব অনুযায়ী ইউএস এবং ইউরোপের মধ্যে বিছানো 6600 কিমি কেবল ইনস্টল করতে প্রায় 2 বছর সময় লেগেছিল। যখন একটি জাহাজে রাখা কেবল শেষ হয়ে যায়, তখন কেবল দিয়ে পূর্ণ আরেকটি জাহাজ আনা হয় এবং প্রথম কেবলের প্রান্ত নতুন কেবলের সাথে সংযুক্ত করে বিছানোর কাজ এগিয়ে নেওয়া হয়। এই পুরো কাজের সবচেয়ে বড় বাধা সৃষ্টি করে আবহাওয়া। আটলান্টিক মহাসাগরে বছরে 365 দিন তীব্র বায়ু প্রবাহ চলমান থাকে এবং এই বায়ু কখন সামুদ্রিক ঝড়ের রূপ নেবে তা কেউই বলতে পারে না। এর পাশাপাশি আটলান্টিক মহাসাগরে প্রায়শই ক্যাটেগরি 1-এর হারিকেন দেখা যায়। বর্তমানে যখন আমি ভিডিওর জন্য গবেষণা করছি, তখনও আটলান্টিক মহাসাগরে ক্যাটেগরি 1-এর হারিকেন বিদ্যমান। হারিকেন বা তীব্র ঝড়ের কারণে ইনস্টলেশনের কাজ কয়েকদিনের জন্য স্থগিত রাখতে হয়, যতক্ষণ না আবহাওয়া পরিষ্কার হয়। এখন যখন ইনস্টলেশনের কাজ এতটাই কঠিন, তাহলে মেরামতের কাজ কতটা কঠিন হবে তা ভাবুন। সাবমেরিন কেবলের উভয় প্রান্তে ডেটা সেন্টার থাকে, যা 24/7 কেবলের কার্যকলাপ পর্যবেক্ষণ করে। যখনই উভয় প্রান্তের সংযোগ বিচ্ছিন্ন হয়, তখন এর অর্থ হল সমুদ্রের মধ্যে কোথাও কেবলটি ভেঙে গেছে। হাজার হাজার কিলোমিটার কেবলের ঠিক কোন অংশে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করার জন্য একটি বিশেষ ডিভাইস ব্যবহার করা হয়, যাকে অপটিক্যাল টাইম ডোমেন রিফ্লেক্টোমিটার বা OTDR বলা হয়। এই ডিভাইসটি উভয় প্রান্ত থেকে একটি আলোর পালস পাঠায় এবং যেহেতু কেবলটি ভাঙা থাকে, তাই সেই আলো পালসটি ফিরে আসে। ফিরে আসা পালসটি কত সময় ফিরে এসেছে এবং সিগন্যালের শক্তি কতটা অবশিষ্ট আছে, তা থেকে নির্ধারণ করা হয় যে ঠিক কত কিলোমিটার পরে কেবলের ক্ষতি হয়েছে। এই প্রক্রিয়াটি উভয় প্রান্ত থেকে করা হয় এবং নিশ্চিত করা হয় যে উভয় প্রান্তের অবস্থান একই কিনা। এরপর উভয় প্রান্ত থেকে ডিসি সাপ্লাই অর্থাৎ কেবলে পাঠানো কারেন্ট বন্ধ করা হয় এবং সেই স্থানে আরওভিগুলিকে সমুদ্রের তলদেশে পাঠানো হয়। আরওভিগুলির সাহায্যে প্রথমে শারীরিকভাবে কেবলের পরীক্ষা করা হয় এবং তারপর কেবলটিকে তুলে নিয়ে জাহাজে আনা হয়। কেবলের যে অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা কেটে ফেলে সেখানে নতুন অংশ লাগানো হয়। ফাইবার অপটিকের কোর যেহেতু কাচের তৈরি, তাই এটি অত্যন্ত সতর্কতার সাথে করতে হয়, যাতে এক টুকরো কাচ অন্যটির সাথে সঠিকভাবে যুক্ত হয়, ঠিক যেমন এটি একক টুকরো ছিল। এই প্রক্রিয়াটিকে স্প্লাইসিং বলা হয়। যদি কেবলটি কম পড়ে বা সমুদ্রের তলদেশ অনেক বেশি নিচে থাকে, তাহলে প্রথমে একটি অংশ উপরে তোলা হয় এবং সেখানে একটি অতিরিক্ত কেবল যুক্ত করে পুনরায় নিচে বিছিয়ে দেওয়া হয়। তারপর একই প্রক্রিয়া ভাঙা কেবলের অন্য প্রান্তে করা হয়। সাবমেরিন ফাইবার অপটিক কেবলের উপকারিতা, এটি কিভাবে কাজ করে, ইনস্টলেশন এবং মেরামত সম্পর্কে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন বলে আশা করছি। আশা করি বংকিউ এর এই ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।